ধন্যবাদ আপনাকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আমরা কথা বলবো তামিম আহমিয়া ভাই থেকে শুরু করি ইনশাআল্লাহ। আপনি তো সিলেট জেলা বিএনপির শিল্প এবং বাণিজ্য বিষয় সম্পাদক, একজন দায়িত্বশীল নেতা হিসাবে ইতিমধ্যে খ্যাতি লাভ করেছেন। আপনার কাছে প্রথমেই বর্তমান বাংলাদেশ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদের যে আন্দোলনটা ছিল, আমি মনে করি সেটা খুব বেশি সাকসেসফুল ছিল। কারণ হলো আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে দেশের জনগণকে কনভিন্স করতে পেরেছি যে এই সরকারের আমলে নির্বাচন এবং নির্বাচনে যাওয়া একটা ইউজলেস এক্সারসাইজের মতো, যার কারণে ইলেকশন কমিশন 3টা পর্যন্ত বলেছেন যে 18% মতো ভোট পড়েছে তাদের সংখ্যা অনুযায়ী, আর তারপরে এটা 41-42% চলে গেছে। বাস্তবতা হলো দেশের জনগণ তারা সচেতন, এই কারণে সচেতন তারা জানে 2023-24 সালের যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ঘরানার ভিতরের এ টিম বি টিম ডামি ইত্যাদি নিয়েই নির্বাচন হয়েছে। আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই নির্বাচনে আমরা সাধারণত জানি যে অ্যাবাউট 35-40% দেশের ভোটার হলেন জেনারেলি আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগকে নির্বাচনে ভোট দেন। আমাদের সিলেটে সিইসির সংখ্যা অনুযায়ী আই থিঙ্ক 27-24% এরকম ভোট পড়েছে। তার মানে হলো আমরা সাধারণ জনগণকে তো কনভিন্স করতে পেরেছি আমাদের আন্দোলনকে নিয়ে, আমরা আওয়ামী লীগকেও কনভিন্স করতে পেরেছি, যারা সাধারণত আওয়ামী লীগকে ভোট দেয় তাদেরকেও আমরা কনভিন্স করতে পেরেছি যে এই নির্বাচনটা তাদের প্রার্থীদের মতো একটা ডামি নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে দেশে কোনো চেঞ্জ আসবে না, এবং এই নির্বাচন দিয়ে আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা সরকার থেকে এটাও বাস্তবায়ন হবে না। ধন্যবাদ। জি, আমরা তো দেখছি বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তো বলছেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এটি সুষ্ঠু এবং নির্বাচনের আমরা ডেফিনেশনটা কি? সুষ্ঠু এবং নির্বাচন করতে হলে আমাদেরকে উনি প্রথমত তো বলছেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটাই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে সবচেয়ে। ভাই, আমি আমার ঘরে বসি, ঘরে খাই, আমার যা ইচ্ছা তাই বলতে পারবো, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। এই আজকে মানব জমিনে আমাদের অস্ট্রেলিয়ান এক মেম্বার অফ পার্লামেন্ট বলেছেন যে বিগত এই নির্বাচন না, বিগত 4টি নির্বাচনও সুষ্ঠু হয়নি, এবং এটার বিভিন্ন ব্যাখ্যা আছে। 2008 সালের নির্বাচনে কি হয়েছে আমরা সবাই জানে। 14 সালে নির্বাচনের আগেই 153 জন এমপি মানে একটা সরকার গঠন হয়ে গেল। 2018 সালে নির্বাচনের আগের রাত ব্যালট বক্স ভর্তি হয়ে গেল, এবং 24-এ ওনাদের মধ্যে একটা নির্বাচন করে ফেললেন। তাহলে এইটা এই যে ওনারা বলতেছেন যে অবাধ, এইটা তো আর অবাধ সুষ্ঠু নির্বাচন হয় নাই। আমি নির্বাচনে যেতে পারি নাই, আমার মতো আরো অনেক আপনার প্রসপেক্টিভ ক্যান্ডিডেট আছেন যারা নির্বাচনে যেতে পারেন নাই, কারণ সেই পরিবেশটা ছিল না। আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে দেশের যে 100% জনগণ, 16 কোটি বলেন, 17 কোটি বলেন, 18 কোটি বলেন, তারা তো আর সবাই আওয়ামী লীগকে সাপোর্ট করে না। যেহেতু তারা সবাই আওয়ামী লীগকে সাপোর্ট করে না, তাদের ভোট দেওয়ার যে জরুরতটা সেটা কোথায়? সেটা তো আর এই আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন অথবা ফার্নিশ করতে পারে নাই। জি, আমরা জানি আপনার বাবা ছিলেন 6 আসন নির্বাচনী এলাকার একজন সফল রাজনীতি ব্যক্তিত্ব এবং সমাজসেবী রাশেদ।
শিক্ষানরে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সমাজসেবায় আপনার বাবার স্বপ্ন বাস্তবায়ন কি পদক্ষেপ গ্রহণ করছেন এবং করবেন আগামীতে? আমরা বাবার কিছু প্রজেক্ট ছিল, এই প্রজেক্টগুলি কিন্তু আমি কন্টিনিউ করে যাচ্ছি। একটা হলো আমাদের এলাকায় মাহমুদ হোসেন মহিলা মাদ্রাসা নামে একটা প্রতিষ্ঠান আছে, যেখানে আপনার গরিব দুঃখী মেহনতি মানুষ যারা সাধারণত অন্যের ঘরে কাজ করে, এরকম মেয়েরা আমাদের এই মাদ্রাসা থেকে এই মাদ্রাসার কারণে পড়ে বিভিন্ন জায়গায় ভালো ভালো চাকরি, বিদেশ ইত্যাদি করতে সক্ষম হয়েছে। আমি এই প্রজেক্টটা কন্টিনিউ করতেছি। তারপরে আমার আরেকটা প্রজেক্ট ছিল গোলাপগঞ্জ বিয়ানীবাজার ফুটবল লীগ, এটাও আমরা কন্টিনিউ করি। প্রতি বছর বাবার নামে আমরা একটা ওই যে এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা যারা পাস করেন তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দিই। তারপরে বাবার অন্যান্য অনেকগুলো ভালো ভালো কাজ আছে। আপনার মনে করেন ডিসেম্বরে যারা পরীক্ষা দিয়ে জানুয়ারিতে নতুন ক্লাসে যাবে, ভর্তির ফিজ ইত্যাদি এগুলি করা হয়। বন্যার সময় মানুষকে সাহায্য করা হয়। কোভিড এর সময় আমরা ব্যাপকভাবে মানুষকে সাহায্য করেছি। আপনার রোজার মাসে বাবার মতো হাজারো পরিবারকে আমরা সাহায্য করি। তারপরে ঈদের সময়ও করি। বাবার পুরো লেগেসিটাই আমরা কন্টিনিউ করতেছি, যার কারণে জি, মানুষের একটা বিষয় আমি জানতে আস্থা চাই। এবং ভালোবাসা। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি জেলবন্দী নেতাকর্মীর আইনি সহায়তা প্রদান করে অনেকেই মুক্ত করেছেন এবং তাদের পরিবারের পাশে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। ব্যক্তিগতভাবে অথচ সিলেট জেলা বিএনপির একটি আইনি সহায়তা সেল রয়েছে। এই সেলের মাধ্যমে আপনার নির্বাচনী এলাকার নেতাকর্মীদেরকে কি সহায়তা দেওয়া